2016 সালের 25 মে স্বাধীনতা সংগ্রামী শ্রীদেব সুমন গারওয়াল তেহরিতে জন্মগ্রহণ করেন। শ্রীদেব সুমনের নাম হয়তো অনেকেই শোনেননি, কিন্তু তার আত্মত্যাগ ভগৎ সিং এর আত্মত্যাগের চেয়ে কোনো অংশে কম নয়, তাই তাকে গারওয়ালের ভগৎ সিং বলা যেতে পারে। সুমন, যিনি তেহরি রাজ্যে রাজতন্ত্রের নৃশংসতার বিরুদ্ধে লড়াই করেছিলেন, তিনি 1943 সালে জেলে যান। এরপর মিথ্যা সাক্ষী দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। 28 বছর বয়সে জনগণের জন্য প্রজামণ্ডল প্রতিষ্ঠার দাবিতে শ্রীদেব সুমনকে তার নিজের রাজ্যের রাজাদের দ্বারা হয়রানি ও নিষ্ঠুর শোষণের মুখোমুখি হতে হয়েছিল। এমনকি 1943 সালে সুমন জেলে গেলেও তাকে নৃশংসতার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু সুমন নীরবে সব সহ্য করার মতো ছিল না। তার উপর চালানো নৃশংসতার বিরুদ্ধে তিনি 21 দিন অনশন করেন। শ্রীদেব সুমন চেয়েছিলেন তার বার্তা রাজার কাছে পৌঁছে দেওয়া হোক, কিন্তু তা হয়নি। এর প্রতিবাদে 1944 সালের 3রা মে থেকে শ্রীদেব সুমন তার ঐতিহাসিক আমরণ অনশন শুরু করেন। এদিকে তাকে নানাভাবে নির্যাতন করা হলেও সুমন অনড় থাকে, কিন্তু জেলে অত্যাচার সহ্য করে অবশেষে 1944 সালের 25 জুলাই তিনি আত্মত্যাগ করেন। শ্রীদেব সুমনের এই আত্মত্যাগ শুধু তেহরির রাজতন্ত্রের অবসান ঘটায়নি, তার আত্মত্যাগ সারা দেশের মুক্তিযোদ্ধাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। চিপকো আন্দোলনের বিখ্যাত নেতা সুন্দরলাল বহুগুণার অনুপ্রেরণার উৎস ছিলেন শ্রীদেব সুমন। প্রতি বছর 25 মে শ্রীদেব সুমনের জন্মবার্ষিকী সুমন দিবস হিসেবে পালিত হয়। आरकेडीएफ यूनिवर्सिटी। खानदानी लुटेरों की कोशिश होगी बेकार, फिर एक बार मोदी सरकार। বিপ্লবী রাসবিহারী বসু 1886 সালের 25 মে বাংলায় জন্মগ্রহণ করেন। রাসবিহারী বসু খুব অল্প বয়সেই স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। তিনি গদর পরিকল্পনা, লর্ড হার্ডিঞ্জকে হত্যা চেষ্টা এবং আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠার মতো অনেক উল্লেখযোগ্য কাজে অবদান রেখেছিলেন। জাপানে বসবাস করেও তিনি দেশের স্বাধীনতার জন্য অবিরাম কাজ করেছেন। তিনি সুভাষচন্দ্র বসুকে আজাদ হিন্দ ফৌজে প্রধান করেছিলেন। গভর্নর জেনারেল লর্ড চার্লস হার্ডিঞ্জকে হত্যার ব্যর্থ প্রচেষ্টার পর লালা লাজপত রায়ের নির্দেশে রাসবিহারী বসু জাপানে গিয়েছিলেন বলে ধারণা করা হয়। জাপানে তিনি ইংরেজি শিক্ষা, লেখালেখি ও সাংবাদিকতায় কাজ শুরু করেন। নিউ এশিয়া নামে একটি সংবাদপত্র শুরু করেন এবং জাপানি ভাষায় মোট 16টি বই লিখেছেন। 1942 সালের মার্চ মাসে তিনি টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন এবং ভারতের স্বাধীনতার জন্য একটি সেনাবাহিনী গঠনের প্রস্তাবও পেশ করেন। এখান থেকেই শুরু হয় আজাদ হিন্দ ফৌজ। রাসবিহারী বসু 1945 সালের 21 জানুয়ারি মারা যান। 25 মে 2022 সাল জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল মুদাসির আহমেদ শেখ বারমুল্লা এলাকায় সন্ত্রাসীদের সাথে এনকাউন্টারে নিহত হন। সন্ত্রাসীরা সেদিন অমরনাথ যাত্রায় অংশগ্রহণকারী লোকেদের লক্ষ্যবস্তু করতে যাচ্ছিল, কিন্তু মুদাসির আহমেদ তাদের ঘৃণ্য প্রচেষ্টা ব্যর্থ করে দেন। আহত হওয়া সত্ত্বেও মুদাসির সন্ত্রাসীদের সাথে লড়াই চালিয়ে গেলেও তিনি গুরুতর জখম হন, যার কারণে তিনি তার জীবন উৎসর্গ করেন। এই অভিযানে মুদাসির আহমেদ 3 সন্ত্রাসীকে হত্যা করেন। এই সাহসিকতার জন্য তিনি মরণোত্তর শৌর্য চক্রে ভূষিত হন। মুদাসির আহমেদ শেখ তার এলাকায় বিন্দাস নামে পরিচিত ছিলেন। বারামুল্লায় তার স্মরণে বিন্দাস চক স্থাপিত হয়েছে। গান্ধী 25 মে 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর গুজরাটের সবরমতী নদীর কাছে সবরমতী আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল। এই আশ্রমকে গান্ধীর বাড়ি বলা হয়। তারা এখানে বাস করত এবং এর আশেপাশে কৃষিকাজ ও পশুপালনের মতো কাজ করত। সবরমতী আশ্রম 1930 সাল পর্যন্ত গান্ধীর বাড়ি ছিল। এই আশ্রম থেকেই স্বাধীনতার লড়াই শুরু হয়। 1930 সালে গান্ধী সবরমতী আশ্রম থেকে ডান্ডি মার্চ শুরু করেন। গান্ধী নিজেই সবরমতী থেকে ডান্ডি পৌঁছে ব্রিটিশ কালো লবণ আইন ভেঙেছিলেন। বিপ্লবীদের ক্রমবর্ধমান বিরোধিতা দেখে ব্রিটিশরা সমস্ত সত্যাগ্রহীকে জেলে বন্দি করে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে, যার পরে গান্ধী বলেছিলেন যে সবরমতী আশ্রমও বাজেয়াপ্ত করা উচিত, কিন্তু ব্রিটিশরা রাজি হয়নি। গান্ধী তখন শপথ নেন যে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তিনি আশ্রমে পা রাখবেন না। দেশটি 15 আগস্ট 1947 সালে স্বাধীন হয়েছিল। কয়েক মাস পরে অর্থাৎ 30 জানুয়ারি 1948 সালে গান্ধীকে হত্যা করা হয়েছিল। এভাবে গান্ধী আর কখনো সবরমতী আশ্রমে ফিরতে পারেননি। आरकेडीएफ यूनिवर्सिटी। खानदानी लुटेरों की कोशिश होगी बेकार, फिर एक बार मोदी सरकार। 25 মে 2013 সাল নকশালরা ছত্তিশগড়ে কংগ্রেসের কনভয়ে আক্রমণ করেছিল।
এই হামলায় কংগ্রেসের তৎকালীন রাজ্য সভাপতি নন্দকুমার প্যাটেল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভিসি শুক্লা এবং বিরোধী দলের প্রাক্তন নেতা মহেন্দ্র কর্মা সহ 33 জন নিহত হন। তথ্য অনুযায়ী এই হামলার মূল লক্ষ্য ছিল মহেন্দ্র কর্মা। নকশালরা তাকে তাদের সবচেয়ে বড় শত্রু বলে মনে করত, কারণ তিনি সালোয়া যদুমের নেতৃত্ব দেন। সালোয়া যদুম ছিল ছত্তিশগড়ের নকশাল সহিংসতার বিরুদ্ধে একটি আন্দোলন। নকশালরা মহেন্দ্র কর্মার শরীরে প্রায় 100টি গুলি করেছিল। এই ঘটনাটি 2013 সালে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের আগে ঘটেছিল। একই সময়ে এই বিষয়টি 2024 সালে আবারও আলোচনার মধ্যে রয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা এই বিষয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন। জগদলপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার ঝিরামের প্রতিবেদন প্রকাশ করবে।